শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ডানা ইসলাম। রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মৎস্য ভবন মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? ট্রাফিক নিয়ন্ত্রণে এই মুহূর্তে কারা কাজ করছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটিকে সামলিয়ে নিতে এবং নতুনভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখন কিন্তু শিক্ষার্থীরা রাজপথে আছেন। তবে সেটি কোনো আন্দোলন নয়, সেটি হচ্ছে সংস্কারের কাজে তারা এখনো রাজপথ কিন্তু ছাড়েননি। কারণ তবে এখন যেটি আমি দেখতে পাচ্ছি এটির কারণে আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অনুপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং আমি একটু পরপর দেখতে পাচ্ছি যে তারা মাইকিং করছেন যে যাতে সড়কে যারা পথচারী আছেন বা গাড়ি যারা আছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে তারা যাতে পথচারী যারা আছেন তারা যাতে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে, তারা যাতে সুশৃঙ্খলভাবে চলাচল করেন, গাড়িতে যাতে হর্ন যাতে বেশি না দেওয়া হয় বা অ্যাম্বুলেন্সের গাড়িগুলোকে তারা আগে প্রাধান্য দিচ্ছেন এবং কিভাবে অ্যাম্বুলেন্সের গাড়িগুলো চলে যায় সেটিকে তারা ব্যবহার করে দিচ্ছেন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সড়কের সিগন্যাল ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন এবং কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন, এতে করে রাস্তায় বড় কোনো যানজট সৃষ্টি হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীরাই সাধারণ মানুষকে পারাপারেও কিন্তু সাহায্য করছেন এবং শুধু ট্রাফিক নয়, পাশাপাশি যারা হচ্ছে রাস্তার মধ্যে যে ময়লা বা হচ্ছে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটিকে সংস্কার করতেও কিন্তু একদল শিক্ষার্থীরা এসেছেন সেগুলোকে পরিষ্কার করার জন্য। এবং আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিভিন্ন কমিটি গঠন করেছেন, তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির মাধ্যমে তারা বিভিন্ন রাস্তা সংস্কার বা হচ্ছে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছেন এবং এতে সড়কের যানবাহন চলাচল কিন্তু একদমই স্বস্তিতে চলছে এবং যানবাহন চলাচলে কোনো বাধাও পাচ্ছে না এবং সাধারণ মানুষেরও কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এবং আমি যেটি আরেকটি কাজ করেছি যে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা খুবই প্রশংসা করছেন যে শিক্ষার্থীরা কিন্তু এটির মাধ্যমে একটি নতুন উদাহরণ তৈরি করছেন এবং তারা তাদের ভূমিকাকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং এটি তবে আমি এখন যে সার্বিক পরিস্থিতি সেটি আস্তে আস্তে আসলে খুব স্বস্তিতে ফিরছে, জনজীবন স্বস্তিতে ফিরছে। এই পরিস্থিতির মাধ্যমে শিক্ষার্থীদের আসলে একটাই প্রত্যাশা, সেটি হচ্ছে নতুন উদ্যমে তারা একটি নতুন ছাত্রদের মাধ্যমে তারা নতুন একটি উদাহরণ তৈরি করে বাংলাদেশ যাতে এগিয়ে যায়, এটি তাদের প্রত্যাশা। এই ছিল সর্বশেষ খবর। ডানা। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। রাজধানী মৎস্য ভবন মোড় থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে রংপুর থেকে রফিকুল ইসলাম, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। প্রথমে চলে যাচ্ছি রংপুরে। রফিকুল, শিক্ষার্থীদের উদ্যোগে সড়কে শৃঙ্খলা কতটুকু ফিরেছে এ নিয়ে আমাদেরকে জানাবেন। ডানা, আপনি জানেন যে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের পর তারা কিন্তু এক দফা দাবিতে গিয়েছে এবং এক দফার যে তাদের আন্দোলন, সেই আন্দোলনে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে কিন্তু সরকারের বিদায় হয়েছে। এরপরই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কিন্তু আমরা তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিয়ে কিন্তু তারা পুলিশকে আমরা মাঠে দেখিনি। এরপরে কিন্তু সড়কের যে শৃঙ্খলা, যানজট নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে কিন্তু আমরা রংপুরের যে বিভিন্ন আন্দোলনকারীরা ছিলেন, সেই আন্দোলনকারীরা কিন্তু মাঠে তারা সড়কের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের জাহাজ কোম্পানি এলাকায়। এই এলাকাটিতে চারদিকে সড়ক রয়েছে, অর্থাৎ চতুর্মুখী মোড় বলা হয়ে থাকে। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে মোড়, সেই মোড়ে কিন্তু শিক্ষার্থী এবং বিএনসিসির সদস্যরা কাজ করছে। অর্থাৎ শুধু এই জাহাজ কোম্পানি মোড়েই নয়, রংপুরের যে শাপলা চত্বর রয়েছে, মেডিকেল মোড় রয়েছে, পায়রা চত্বর রয়েছে এবং এছাড়া রংপুরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে রয়েছে, সেই মোড়গুলোতে কিন্তু তারা এভাবে ট্রাফিক যে সিগন্যাল, সেই সিগন্যাল কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে।
আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর এই চেষ্টা করছি যে তারা কিভাবে এই যে ট্রাফিক কার্যক্রম, সেই ট্রাফিক কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে আমি যদি বলি, শুধু এই ট্রাফিক কার্যক্রমই নয়, যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয়ে কিন্তু রংপুরের বিভিন্ন এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেই অভিযানও কিন্তু তারা চালিয়েছে। আমরা এই নিয়ে যুক্ত করতে চাই একজন শিক্ষার্থীর সঙ্গে, যারা স্বতঃস্ফূর্তভাবে এই ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন। তো আপনারা কিভাবে করছেন, কেমন করছেন, আপনাদেরকে কেমন লাগছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আসলে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি গতকালকেও এখানে এসেছি, সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তো আসলে আমরা তো আগে থেকেই অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না এই বিষয়ে। তো যেহেতু প্রশাসন এই মুহূর্তে ট্রাফিক পুলিশ রাস্তার মধ্যে নেই, সেই ক্ষেত্রে আমরা নিজ দায়িত্বেই, এখানে আমাদেরকে কেউ বলা ছাড়াই আমরা নিজ দায়িত্বে আমরা চলে এসেছি, যেন একটা সুশৃঙ্খল, আমাদের এই প্রত্যেকটি নগরী যেন সুশৃঙ্খলভাবে যানবাহনগুলো চলাচল করে, এজন্য আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছি। আর আপনি যেটা বলেছেন আসলে কেমন লাগছে, আপনারা জানেন আমরা স্টুডেন্ট যারা বাংলাদেশে রয়েছি, আমাদের অন্যায়কে আমরা যেমন সাপোর্ট করি না, সেই রকমই আমাদের ভালো ভালো কাজগুলো করতে আমাদের হৃদয়ের মধ্যে আমাদেরকে আনন্দ দেয় আসলে। আর সেখান থেকে আমরা আনন্দিত, এবং আমরা এভাবে যতদিন পর্যন্ত আমাদের প্রশাসন থাকবে না, ততদিন কাজ আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা যুক্ত করতে চাই যে বিএনসিসির একজন সদস্য রয়েছেন, তিনিও শিক্ষার্থী। আপনাকে কেমন লাগছে আর এই বিষয়টা নিয়ে? দেশের এই বর্তমান অস্থিতিশীল পরিবেশের কারণে আমাদের সাধারণ জনগণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে সেনাপ্রধান নিজেই আমাদেরকে দায়িত্ব দিচ্ছে যে স্বাভাবিক যে ট্রাফিক কন্ট্রোলের একটা দায়িত্ব আমাদের মধ্যে ভাগ করে দিতে বলেছে, যার কারণে আমরা এই রাস্তায় আসছি ট্রাফিক কন্ট্রোল করার জন্য। আমরা আশা করি যে আমরা এটা ঠিকভাবে করতে পারবো এই কাজটা, আর এই কাজটা করতে পেরে আমরা অনেক গর্ববোধ করছি যে আমরা দেশের কোনো একটা কাজে আমরা অংশগ্রহণ করতে পারতেছি। নতুন অভিজ্ঞতা, রোদ, বৃষ্টি, ঝড়, এগুলোতে কন্ট্রোল করছেন, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ আমরা কখনো ভাবিনি যে দেশের এরকম পরিস্থিতি হবে আর আমাদের এভাবে আসতে হবে। কারণ এই পর্যায়ে আসতে গেলে বা এরকম সাহায্য করতে গেলে কাউকে নিজের একটা যোগ্যতা থাকা লাগে যে আমরা এখানে আসছি, এটা করতেছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এই ক্ষেত্রে। আমরা শুনছিলাম দুজন শিক্ষার্থীর কথা। একই সঙ্গে আমরা এখানে দেখেছি এই যে শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, এই যে যানজটের নিয়ন্ত্রণের কাজ করছেন, তাদেরকে কিন্তু সহযোগিতা করছেন সাধারণ মানুষ, তাদেরকে পানি দিয়ে, খাবার দিয়ে তারা কিন্তু সহযোগিতা করছেন, আমরা এমনটাই দেখেছি। আমি যদি আরেকটু তথ্য দিয়ে যাই, সেটি হচ্ছে যে এই যে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আরেকটু জানিয়ে রাখি, যে শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের পর সরকার পতন হয়ে যায়, এরপরে কিন্তু রংপুর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে এই শহরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনি এখানকার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি এখানে নিয়ে বৈঠকে বসেছেন, এবং তারাও আশ্বস্ত করেছেন যে রংপুরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না, এরকম তারা আমাদেরকে জানিয়েছেন। তো জানা, আমরা এই মুহূর্তে যেতে চাই ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইলিয়াস, আমরা তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। ইলিয়াস, কেমন দেখছেন আপনি ময়মনসিংহের পরিস্থিতি? রংপুরের মতো ময়মনসিংহের সড়কেও কিন্তু শৃঙ্খলা ফেরাতে আমরা দেখেছি গত 2 দিন ধরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সড়কে নেমেছেন এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, যার ফলে আমরা দেখেছি ব্যস্ততম নগরী ময়মনসিংহের যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে যে স্বস্তি, সেই স্বস্তি কিন্তু অনেকটাই ফিরে এসেছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন, এবং এছাড়াও আনসার সদস্যরা কিন্তু তারা রয়েছেন, এবং বিশেষ করে এই 3 সংগঠনের সমন্বয়ে কিন্তু আমরা বলতে পারি যে ময়মনসিংহ ব্যস্ততম নগরী। অর্থাৎ আমরা দেখি যে ময়মনসিংহের বেশ কয়েকটি মোড়ে কিন্তু স্বাভাবিক দিনে কিন্তু একেবারে যানজট লেগে থাকে। অর্থাৎ আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ শহরে প্রায় 10 থেকে 12,000 ইজি বাইক, অটো রিক্সা প্রতিনিয়ত কিন্তু চলাচল করে, যার কারণে এই সরু রাস্তার ফলে কিন্তু একেবারেই যানজটে নাকাল থাকে নগরবাসী এবং মানুষের যে মূল্যবান
চলমান কর্মঘণ্টা সেটি কিন্তু যানজটের কারণে নষ্ট হয়। কিন্তু বিগত 2 দিন ধরে যেভাবে শৃঙ্খলা ফিরে এসেছে সড়কে, সেই শৃঙ্খলার কারণে কিন্তু আমরা দেখেছি স্বস্তিতে একেবারেই মানুষ তাদের কর্মস্থলে ফিরতে পারছে। এবং আমরা এই বিষয়টি নিয়ে সাধারণ চালক যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে সাধারণত যে ট্রাফিক পুলিশ যেভাবে যানজট নিয়ন্ত্রণ করতে হচ্ছে কিন্তু অনেকটাই ভালো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে যানজট নিয়ন্ত্রণ করছে সেই বিষয়টি তারা বলছিলেন। এবং সাধারণ মানুষও কিন্তু বলছেন যে তারা অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে আসছেন এই শিক্ষার্থীদের কারণে। কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন তারা আসলে কেউ হেলমেট ছাড়া কিন্তু মোটরসাইকেল নিয়ে আসছেন তাদেরকে কিন্তু জেরা করছেন এবং শিক্ষার্থীদের জেরাই কিন্তু তারা জর্জরিত হচ্ছেন। অর্থাৎ ট্রাফিক আইন না মেনে যারা সড়কে আসছেন তাদেরকে কিন্তু তারা বিভিন্ন জেরার সম্মুখীন করছেন। আমরা একজন স্বেচ্ছাসেবীর সঙ্গে একটু যুক্ত হব। আমরা জানতে চাই এই যে কাজটি আপনারা করছেন এতে করে সড়কের শৃঙ্খলা ফিরে এসেছে এবং সাধারণ চালক যারা আছে তারাও কিন্তু শৃঙ্খলার মধ্যে আসছে। আসলে এই কাজটি করতে পেরে কেমন লাগছে? আসলে এটা আমরা অত্যন্ত আনন্দিত যে বর্তমান এই দেশের ক্রান্তি লগ্নে আমরা বিএনসিসি এক্স ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করতেছি। বাংলাদেশ ইউথ ক্যাডেট ফোরামের আমাদের যে সম্মানিত চেয়ারম্যান স্যার আছে তার নির্দেশে সারা বাংলাদেশব্যাপী আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত ক্যাডেট হিসেবে এক্স ক্যাডেট হিসেবে আমরা যথাসম্ভব আমরা আমাদের ট্রেনিং এখানে বর্তমানে আমরা প্রয়োগ করার সুযোগ পেয়েছি এবং সুশৃঙ্খলভাবে আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি সবার। শিক্ষার্থীরা তারা বলছিলেন যে অর্থাৎ সুশৃঙ্খলভাবে তারা কাজটি করাতে কিন্তু সড়কে যে শৃঙ্খলা সেটি কিন্তু অনেকটাই ফিরে এসেছে। আমরাও কিন্তু লক্ষ্য করছি বিগত সময়ের তুলনায় এই যে ব্যস্ততম নগরী ময়মনসিংহের অর্থাৎ গাঙ্গিনাপাড় যে এলাকাটিতে রয়েছে সেই এলাকাটিতে কিন্তু সারাক্ষণই যানজট লেগে থাকে। অর্থাৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু যানজট ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অর্থাৎ আজকের এই মুহূর্তে কিন্তু এই মোড়টিতে কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু সুশৃঙ্খলভাবে যারা গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু সেই সুশৃঙ্খলভাবে গাড়ি চালানোর জন্য বলছেন এবং চালকরাও কিন্তু তাদের কথা মানতে বাধ্য হচ্ছেন এবং যার কারণে আসলে নগরীতে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। এবং যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন তাদেরকেও কিন্তু তারা যারা সম্মুখীন করছেন। এবং আমরা দেখেছি গতকালকের তুলনায় আজকে কিন্তু যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা কিন্তু প্রায় সকলেই কিন্তু তারা হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে বের হয়েছেন। এই যে একটি শৃঙ্খলা সেই শৃঙ্খলাটিকে কিন্তু স্বাগত জানিয়েছেন ময়মনসিংহের নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু তারা স্বাগত জানিয়েছেন এবং চালক সহ অন্যান্য যারা আছেন তারাও কিন্তু এই শিক্ষার্থীদের যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেটিকে কিন্তু তারা সাধুবাদ দিয়েছেন এবং তারা বলছেন যে এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে এই যে যানজট ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীতে কিন্তু যে যানজট নিয়ন্ত্রণে যারা কাজ করছেন অর্থাৎ সড়ক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজেও কিন্তু অনেকে কিন্তু নিয়ন্ত্রিত রয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শুধু যানজট নিয়ন্ত্রণ নয় তারা কিন্তু সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজও কিন্তু করে যাচ্ছেন। অর্থাৎ এই যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টাটুকু সেটি কিন্তু করা হচ্ছে। আমরা যদি একজন চালকের সঙ্গে যুক্ত হতে চাই এই যে শিক্ষার্থীদের কারণে আসলে আপনারা কেমন যান চলাচল করছেন? আমরা এখন গাড়ি ঘোড়া চালায় শান্তি পাইতেছি। চালকরাও কিন্তু বলছিলেন তারা একেবারেই শিক্ষার্থীরা যেভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন যার কারণে কিন্তু তারাও স্বস্তিতে এবং একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু তারা তাদের যে যান চলাচল সেটি কিন্তু করতে পেরেছেন এবং যার কারণে কিন্তু সড়কে একটি শৃঙ্খলা এসেছে। অর্থাৎ সেই ধারাটি অব্যাহত রাখার দাবি কিন্তু সাধারণ মানুষ সহ যারা চালক আছেন তারা কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ সড়কে শিক্ষার্থীদের যান নিয়ন্ত্রণ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক সাভারের সড়ক ব্যবস্থা নিয়ে জানতে আমরা যুক্ত হব সহকর্মী শাহিনুর রহমান শাহিনের সঙ্গে। যেমনটি বলছিলেন ইলিয়াস ময়মনসিংহ থেকে, আমরা যদি আপনাদেরকে জানাই সাভার আশুলিয়া জানেন যে একটি শিল্প অধ্যুষিত এলাকা, খুবই ব্যস্ততম এলাকা। গত দুই দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ যে শিক্ষার্থী আছে তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে
এই শিল্প কারখানা কিন্তু ইতিমধ্যেই খুলে গেছে, যার ফলে সড়ক মহাসড়কে কিন্তু অনেকটা চাপ বেড়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে কোমলমতি যে ছেলেরা আছে তারা কিন্তু এই ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়া এবং অন্য অন্য এলাকার যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং তার গাড়িগুলো কিন্তু তারা প্রতিনিয়ত টহল অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু মাইকিং করতেছে। মাইকিং করে তারা জানিয়ে দিচ্ছে যে কোনো রকম যাতে কোনো ভাঙচুর, অস্থিরতা অবস্থা এবং মানুষকে যাতে সহযোগিতা করে, এমনটি কিন্তু তারা মাইকে জানাচ্ছে। এবং সাধারণ মানুষও কিন্তু তাদের সাথে সম্পৃক্ততা হয়েছে এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু সহযোগিতা করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সাভার আশুলিয়ার যে বাইপাল মোড়টা সবচেয়ে ব্যস্ততম এলাকা, এই এলাকায় কিন্তু প্রচুর সংখ্যক অটো রিক্সা যানবাহন চলাচল করে, যার ফলে আমরা দেখতে পাই যে তাদেরকে অনেক সময় ট্রাফিকদের কিন্তু হিমশিম খেতে হতো। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে পুলিশ, যে সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখতে পাই যে তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে, যাতে কোনো রকম বিঘ্ন ঘটতেছে না। স্বাভাবিকভাবে তারা কিন্তু যান চলাচল অনেকটা স্বাভাবিক করে ফেলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এই যে আপনারা কি দায়িত্ব পালন করছে, কি মেসেজ দিতে চাচ্ছেন অন্য অন্য ছাত্রদের বাইরে? এখন দেশটা আমাদের, দেশের জনগণ আমাদের, সবকিছু নিয়ন্ত্রণের সবারই দায়িত্ব। এখন যেহেতু আমাদের পুলিশ প্রশাসন আমাদের পাশে নেই, সেহেতু আমাদের এখন সকলকে এগিয়ে আসতে হবে এবং দেশের সব সার্বিক নিয়ন্ত্রণে আমাদের কাজ করতে হবে। কারণ নিজেদের দায়িত্ব নিজেদের পালন করতে পারলে আমরা সুন্দর একটি দেশ গঠন করতে পারবো আর আগামী দিনে আমরা দেশকে আরো উন্নত করতে পারবো। সকলের কাছে একটাই মেসেজ, আমরা সকলে আমাদের দায়িত্বগুলো পালন করি সঠিকভাবে এবং একটি সুন্দর একটা দেশ গঠন আগামীতে এগিয়ে যাবে। যেমনটি বলছিলেন, আমরা যদি কথা বলার চেষ্টা করি আরো কয়েকজন স্টুডেন্টের সাথে যারা কিনা দায়িত্ব পালন করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আমরা যদি আপনার সাথে কথা বলার চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এবং কেন বা অন্যান্য ছাত্রদের প্রতি কি আহ্বান আপনাদের বা চালকদের প্রতি, সাধারণ মানুষের? আমরা চাইতেছি যাতে রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সবাই যেন ট্রাফিক আইনটা মেনে চলে, আর ড্রাইভাররা আমাদের সাথে একটু সহযোগিতা করুক যেন চালকরা এই রাস্তাটায় অ্যাক্সিডেন্ট কম হয়। আমি চেষ্টা করতেছি যে আমরা ট্রাফিক আইনটা যেন মেনে চলে আর কি। ট্রাফিক পুলিশ যেহেতু এখানে উপস্থিত নাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা আর বিএনসিসি ফোর্সরা ট্রাই করতেছি যেন রাস্তার সব ঠিকঠাক থাকে আর চালকরা যেন আমাদের সাথে সহযোগিতা করতে পারে। যেমনটি বলছিলেন, আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি যে এই যে আপনি দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনি অক্লান্ত পরিশ্রম করে রাস্তাকে সচল রাখছেন, আসলে অন্যান্য ছাত্রদের প্রতি কি আহ্বান এবং সাধারণ মানুষের প্রতি কি আহ্বান? সাধারণ মানুষের প্রতি আহ্বান একটাই, যারা নিরাপদ সড়ক তারা তৈরি করুক এবং তারা জানি যারা আমাদের ড্রাইভার ভাই আছে তারা জানি সড়কে যত আইন আছে এগুলো মেনে চলুক। এবং ছাত্রদের প্রতি একটাই আহ্বান, যারা এতদিন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তারা অন্তত এই সড়কে আসুক এবং সড়কে যত অপরিষ্কার পরিচ্ছন্ন যে নির্দেশনা ছিল সেগুলা গুছিয়ে গেছে এবং সুন্দরভাবে এই সড়কটাকে নিরাপদ সড়কে পরিণত করুক। ছাত্রদের কাছে আমার একটাই আহ্বান, তারা এই নিরাপদ সড়ক তৈরি করতে তারা মাঠে আসুক, কাজ করুক এবং সবাইকে সহযোগিতা করুক। এবং সাধারণ মানুষের প্রতি আমার একটাই আহ্বান, তারাও কিছুটা হলেও আমাদেরকে সহযোগিতা হবে যাতে সুন্দর একটা রাস্তা এবং নিরাপদ সড়ক আমরা দান করতে পারি বাংলাদেশের জন্য। যেমনটি বলছিলেন কিন্তু ছাত্রদের কথা আমরা শুনলাম। আপনি জানেন যে এই সাধারণ শিক্ষার্থীর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের যে সদস্য তারাও কাজ করছে, তার সাথে কিন্তু আনসারের যে সদস্যরা তারাও কিন্তু কাজ করতেছে। এর সাথে দেখতেছি যে অন্যান্য যে সাধারণ মানুষ তারাও কিন্তু এই রাস্তাকে সচল রাখার জন্য কাজ করতে। সব মিলিয়ে বলা যায় যে সাভার আসলে শিল্প অঞ্চলটা অনেকটা সুন্দরভাবে গাড়ি এবং অন্যান্য যানবাহন কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে কোনো রকম বিঘ্ন ছাড়াই। এই ছিল ডানা আশুলিয়া থেকে। ধন্যবাদ আপনাকে। রংপুর, ময়মনসিংহ এবং সাভার থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানছিলেন আমাদের সহকর্মী। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা ও চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। প্রথমে চলে যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ, পণ্যের বাজার দর কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বাজারের যে সিন্ডিকেট ছিল সেটি ভেঙে গিয়েছে এবং সে কারণে কিন্তু সব কিছুর দাম কমতে শুরু করেছে। যদিও সরবরাহ ব্যবস্থা কম থাকার কারণে কিছু কিছু পণ্যের দাম বাড়ছে, কিন্তু মাছের দাম
অনেকটাই কমে গিয়েছে। আমি যদি বলার চেষ্টা করি, এখানে যে আইর মাছ দেখতে পাচ্ছেন, সেই আইর মাছের দাম এক সপ্তাহ আগেও 13 থেকে 1400 টাকা কেজি ধরে বিক্রি হতো। এখন সেই আইর মাছ বিক্রি হচ্ছে মাত্র 1000 টাকা কেজি ধরে, এবং ইলিশ মাছ যেটি দেখতে পাচ্ছেন সেটি 2000 টাকা কেজি ছিল এক সপ্তাহ আগেও, এবং সেই ইলিশ মাছের দাম এখন কিন্তু 1500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। সর্বোপরি যদি আমি বলার চেষ্টা করি, সকল মাছের দাম কিন্তু এভাবে কমে গিয়েছে। তার একটি কারণ আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছিল, এখানে যে সিন্ডিকেট ব্যবস্থা ছিল কঠিন, সেই সিন্ডিকেট ব্যবস্থা একদমই ভেঙে গিয়েছে, এবং সে কারণে সাধারণ যে ক্রেতা রয়েছে সেই সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে সবকিছু চলে এসেছে। চিংড়ি মাছ যেটি 1200 টাকা কেজি ছিল সেটি কিন্তু 800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পোয়া মাছ 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, এবং তপসে মাছ যেটি 700 থেকে 800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সেটি কিন্তু এখন 400 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। যদিও সবজির বাজারে কিছুটা চড়া রয়েছে, কারণ টানা বর্ষণের কারণে সবজির সরবরাহ কমে গিয়েছে, পানির নিচে সবজির ক্ষেত তলিয়ে গিয়েছে, সে কারণে সবজির দাম প্রাকৃতিকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি বলা যায় যে আসলে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলে সবকিছুর দাম আরো হু হু করে কমতে শুরু করবে। বাজারের ক্রেতা বিক্রেতা সকলেই কিন্তু এখন খুশি রয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। চুয়াডাঙ্গায় রয়েছেন আমাদের সহকর্মী সেতু, ওখানকার বাজার পরিস্থিতি আমাদেরকে জানান। ধন্যবাদ রিয়াজ, আপনি যেমনটি বলছিলেন আর কি, চুয়াডাঙ্গাতে বাজার পরিস্থিতি তো আমি একটু জানাতে চাই। সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গার বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু খুবই কম আর কি বলা যেতে পারে, মানে খুবই আসন্ন আর কি। এর মূলত কারণ আর কি আমি বাজার ঘুরে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন ছিল, এই আন্দোলনের পরে কিন্তু যখন হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করলো আর কি, এই পদত্যাগের পরে কিন্তু চুয়াডাঙ্গাতে বেশ কিছু সহিংসতা হয়েছে। এই সহিংসতার কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু একটা হচ্ছে চাপা হচ্ছে আতঙ্ক কাজ করছে। এই কারণে কিন্তু হচ্ছে দোকানেও কম দেখছি, কিংবা দোকানেরা দোকানও কম খুলেছে, ক্রেতারাও কিন্তু বাজারে কম এসছে। তারপরে যদি আমি একটু বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাজারে কিন্তু জিনিসের দাম কিন্তু যে খুব বেড়েছে তা না, অধিকাংশ জিনিসের দামই কিন্তু হচ্ছে বলা যেতে পারে যে আগের মতোই আছে। তো মানে আংশিক কিছু বাজারের দাম, বাজারে পণ্যের দাম বেড়েছে। এটা মূলত যে শুকনো বাজার আর কি বলি আমরা, যেটা যেমন আলু, পেঁয়াজ, রসুন এই ধরনের আর কি। যেমন আলু কিন্তু হচ্ছে আজকে কিন্তু হচ্ছে আপনার 60 টাকা 58 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা কিন্তু গতকালকে 62 থেকে 65 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছিল। ঠিক আমি যদি পেঁয়াজের দর সম্পর্কে জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যেটা হচ্ছে আজকে কিন্তু 115 টাকা হচ্ছে বিক্রি হচ্ছে, গতকাল কিন্তু 110 টাকা কেজি ছিল। একই সাথে রসুনের দাম কিন্তু অপরিবর্তিত আছে। রসুনের দাম কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে দোকানিরা যেমনটি জানিয়েছে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর কি। এবার যদি আমি কাঁচা মানে কাঁচা পণ্যের দিকে আসি, কাঁচা বাজার যেটাকে বলি, সেটা হচ্ছে মানে ঝালের দাম কিন্তু আজকে কিন্তু একটু বাড়তি, যেটা হচ্ছে 180 টাকা, গতদিন কিন্তু 160 টাকা কেজি ছিল। আদার দাম কিন্তু অপরিবর্তিত আছে, আদার দাম কিন্তু 290 টাকা। যদি একটু এবার যদি গরিবের হচ্ছে আমিষ আর কি, যেটাকে আমরা পোলট্রি মুরগি হিসাবে আখ্যায়িত করি, সেটা কিন্তু 180 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই দামই আছে, তো এই দামে কিন্তু উঠানামা করেনি। তবে এর ভিতরে কিন্তু দেশি মুরগি যেটা আর কি, দেশি মুরগির দামটা কিন্তু আজকে একটু কম, কারণ আজকে 520 টাকা, কিছুদিন আগেও কিন্তু এটা 600 টাকা কেজি হচ্ছে দরে বিক্রি হয়েছে। গরুর মাংসের দাম কিন্তু অপরিবর্তিত আছে, যেটা 750 থেকে 800 টাকা পর্যন্ত কেজি বাজারে বিক্রি হচ্ছে। আমি যদি মাছ মাংসের কথা বলে থাকি, সেটা কিন্তু মাছ মাংসের দামও কিন্তু তুলনামূলক কম, কারণ হচ্ছে এখানে যদি বলি আমি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে হচ্ছে বেড়েছে। আমি যদি আরও জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমি যদি মানে কাঁচা বাজারের যে বিষয়টা ছিল, সেই কাঁচা বাজারের দামগুলো কিন্তু অপরিবর্তিত আছে। যেমন হচ্ছে শসা কিন্তু 60 টাকা কেজি, পুঁই শাক কিন্তু 20 টাকা কেজি, উস্তে কিন্তু 80 টাকা কেজি, বেগুন হচ্ছে 50 টাকা কেজি, চিচিঙ্গা হচ্ছে 40 টাকা কেজি, কচু কিন্তু 60 টাকা কেজি, ধনিয়া পাতা কিন্তু 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে আর কি। এতে এইভাবে মানে বাজার দর ছিল, এই যে বাজার দর মানে অপরিবর্তিত থাকলেও কিন্তু মূলত ক্রেতা বিক্রেতা নাই। কিন্তু আমি কিছুক্ষণ আগেও জানি, সেটা হচ্ছে কিন্তু মানুষের ভিতরে চাপা আতঙ্ক একটা কাজ করছে। মূলত যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার না আসা পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গার মানুষের ভিতরে একটা অস্বস্তি কাজ করেছে। এর ভিতরে কিন্তু আমি যদি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে পুলিশ কিন্তু এখন পর্যন্ত কোনো মাঠে নাই। সুতরাং যে মানুষজন কিন্তু নিজেকে অনিরাপদ মনে করছে। এই নিরাপদ হইলেই কিন্তু হয়তোবা বাজার ঘাট হচ্ছে কিংবা হচ্ছে সবকিছু সরব হয়ে উঠবে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ডানা, ধন্যবাদ আপনাদেরকে। বরগুনা ও চুয়াডাঙ্গা থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
দেশে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাস্তায় মানুষের আনাগোনা কেমন রয়েছে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। সারা দেশের ন্যায় কিন্তু খুলনায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বাজারগুলোতে ভিড় দেখা যাচ্ছে, পাশাপাশি রাস্তায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যান জনজট বেড়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা যশোর সড়ক। এখানে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু রাস্তায় বের হয়েছে। তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজ সেগুলো আসলে করছে। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থায় আছে আনসারের লোক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এখানে এসে এদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে যে খুলনার সরকারি বিএল কলেজ, দিঘলিয়া উপজেলা থেকে একটি সরওয়ার্দী খান কলেজ এবং আফ্রিদিন স্কুল সহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসলে মাঠে নেমেছে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে নাই, তাই খুলনার যানজট নিয়ন্ত্রণের জন্য, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য শিক্ষার্থীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু শিক্ষার্থীরা এই নিয়ন্ত্রণ করছে এবং তারা কিন্তু চেষ্টা করছে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে যে ট্রাফিক ব্যবস্থা যেন নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা প্রত্যাশা করে দেশের আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই তারা তাদের এই যে দায়িত্বভার ট্রাফিক যানজটে এগুলো নিয়ে নেবে। আমি আর একটু বলতে চাই যে খুলনার স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে আনাগোনা শুরু হয়েছে, কর্মকর্তা কর্মচারীরা আসা শুরু করেছে। তবে সাধারণ মানুষের ভিড় কিন্তু সরকারি অফিসগুলোতে কম। তবে যদি বলি বাজারগুলোর কথা, বাজারগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু মানুষ দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে, যে আমরা জানতে চাইবো যে কেন এসেছেন এবং কি করছেন, একটু বলবেন। আসলে পুলিশ বাহিনী আমাদের যে আঙ্কেলরা আছে ওনারা এখন কর্মতে নাই, এর জন্য আমরা বিএনসিসির পক্ষ থেকে রাস্তায় নামছি যেন রাস্তায় শৃঙ্খলা না হয়, এর জন্যই আমাদের নামা। তো আমরা দেশের জন্য কাজ করতে পেরে আমরা অনেক গর্বিত যে আমরা একটা। ধন্যবাদ। দর্শক, আপনারা যেটা দেখলেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সুশৃঙ্খল ভাবে একটি ড্রেস পরে তারা কিন্তু খুলনা শহরে যানজট নিরসন করছেন। এখানে কিন্তু স্কুল থেকে শুরু করে কলেজের শিক্ষার্থীরাও আছে। খুলনা থেকে স্বাভাবিক যানজটের এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি যেটা বলতে চাই, আওয়ামী লীগ সারা পৃথিবীতে বিচার বিভাগে একটা বিচার বিভাগের মধ্যে বাংলাদেশে বিচার বিভাগ কলঙ্ক লেপন করেছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা শুধু সরকারের কথা রাখেন নাই, রায় পরিবর্তন করেন নাই, তাকে আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় এবং সরকারের গোয়েন্দা সংস্থা তাকে ক্যান্সার রোগী বানিয়েছে, দেশকে বাধ্য করেছে চলে যাওয়ার জন্য। অসাংবিধানিক ভাবে দেশের বাইরে থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করেছে, এমবিসি পদত্যাগ করেছে। দেখেন আজকে সে রিফিউজি। তারপর থেকে বিচার বিভাগে আতঙ্ক চলছে। কোন বিচারক যারা ভালো, ন্যায়পরায়ণ, সৎ, তারা কোনো কাজ করতে পারেনি। এস.কে. সিনহা আতঙ্ক। এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার করতে হবে, সেই সব তাদেরকে বিচার করতে আওতায় আনতে হবে। এই কলঙ্ক পৃথিবীতে কলঙ্ক তিলক দিয়ে গেছে বাংলাদেশের জুডিশিয়ারি, আগের সরকার, শেখ হাসিনার সরকার। এটা কোনোভাবে মার্জনীয় নয়। দেশের গণতন্ত্র, আইনি শাসন, মানবাধিকার সবকিছু কিন্তু বিচার বিভাগ নির্ভর করে। এই সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করেছে, নিয়ন্ত্রণ করার পর মানুষ ন্যায় বিচার পায়নি। অনেক মিথ্যা হামলায় অনেকের ফাঁসি হয়েছে, মিথ্যা হামলায় সাজা দিয়ে দিচ্ছে। সেটা কিন্তু সব জায়গায় কিন্তু বহাল রেখেছে। কারণ কি? ভয়। আবার কি সবাই এস.কে. সিনহার মতো হয় কিনা। বিচারক মোতার হোসেন খারাপ দিয়েছে একজন রাজনৈতিক নেতাকে, তারেক রহমানকে, তাকে পরে গ্রেপ্তার করতে যায় পুলিশও, দুদক। এই দুদক তারা নাকি দেশের দুর্নীতি দমন করছে। তো
ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে একেএম নাজিম এবং কক্সবাজার থেকে সহকর্মী সৌরভ দেব যুক্ত হচ্ছেন। শুরুতে সরাসরি যুক্ত হচ্ছি নাজিমের সঙ্গে। নাজিম, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন চট্টগ্রামের? রাস্তায় মানুষের আনাগোনা কেমন রয়েছে, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। যেমনটা বলছেন, চট্টগ্রামের পরিস্থিতি আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, কারণ গত কয়েকদিন আগে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পর এখন স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম। কারণ আমরা গত কালকে থেকে দেখেছি চট্টগ্রামে যানবাহন বেড়েছে, পাশাপাশি যেহেতু ট্রাফিক পুলিশ না থাকার কারণে যারা শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা সহ আমাদের সদস্যরা সহ পুরো চট্টগ্রামে আসলে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন এবং প্রতিটি মোড়ে মোড়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন সবগুলো শিক্ষার্থী ট্রাফিক পুলিশের ভূমিকায় তারা কাজ করছেন এবং খুব সুশৃঙ্খল ভাবেই নগরীগুলিতে যানবাহন চলছে। পাশাপাশি নগরীর আশপাশে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা ছিল সেই ভূমিকায় কাজ করছে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা ধর্মীয় যতগুলো স্থাপনা রয়েছে এবং সরকারের যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সবগুলো স্থাপনার সামনে আসলে আমরা দেখেছি সময় পর পর সময় বেঁধে দিয়ে তারা পালা করে কিন্তু শিক্ষার্থীরা পাহারা দিচ্ছেন এবং পাশাপাশি অন্যান্য যেসব স্থাপনা রয়েছে এবং চট্টগ্রাম নগরীতে যে পরিষ্কার কার্যক্রম সবগুলো কার্যক্রম কিন্তু চট্টগ্রামে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা শিক্ষার্থীরা কাজ করছেন। কিন্তু আমরা সকাল থেকে যেটা দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্যরা কিন্তু কাজ করছেন, কিন্তু শিক্ষার্থীরা যদি বলছেন যে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখনো আসলে সাধারণ মানুষের মাঝে একটু লাগছে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমরা এখন চলে যাবো কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দেব, তিনি জানাবেন বিস্তারিত। হ্যাঁ নাহিদ, আসলে যে অভূতপূর্ব পরিবর্তনের হাওয়া বইছে সেই হাওয়া কক্সবাজারেও এসে লেগেছে। এবং আমি যদি এখন দেখাই যে কক্সবাজারের এটি সবচেয়ে ব্যস্ততম সড়ক, যেখান দিয়ে এখন সড়কের এই পথে যে গাড়িগুলো যাচ্ছে সেখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং তাদেরকে সহযোগিতা করছেন আনসার সদস্যরা। এবং সেই সাথে কক্সবাজারের সার্বিক পরিস্থিতি যদি একটু বলি, কক্সবাজারের যে সরকারি দপ্তরগুলো রয়েছে অন্যান্য সেই সরকারি দপ্তরগুলোর কার্যক্রম কিন্তু চলছে এবং ইতিমধ্যেই কক্সবাজার পৌরসভা আর কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দিয়েছে এবং গতকাল থেকেই তারা শহরের যে আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে অন্যান্য নাগরিক সেবাও কিন্তু দেয়া শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কক্সবাজারের সদর থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই সাথে আরো বেশ কয়েকটি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সব মিলিয়ে এখন পর্যন্ত কক্সবাজারে সেই সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়ার পর আগামীকাল এবং আজকে পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। তবে আমরা যেটি বলতে পারি যে দিনে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান করলেও রাতের বেলা যেন কোনো দুর্বৃত্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে সেই কারণে কিন্তু পুরো পাড়ায় পাড়ায় সামাজিক সুরক্ষা। ধন্যবাদ আপনাকে। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।